নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আর কি থাকছে আজ কলকাতায় দেখুন। 2রা মে থেকে গরমের ছুটি, আরো 2-3 দিন তাপপ্রবাহ। কলকাতায় গরমে ছাত্রীর মৃত্যু, রাজ্যকে নিশানা প্রধানমন্ত্রী, কেন্দ্রকে পাল্টা তোপ মমতার। রং না দেখে কড়া ব্যবস্থার নির্দেশ। হাঁসখালির বকটুই নিয়ে ক্ষুব্ধ মমতা, অর্জুন তোপে চাপানুতো। নিউজ 18 বাংলা জনমত তৈরি করেছিল। নিউজ 18 বাংলা মানুষের কাছে জানতে চেয়েছিল, যেভাবে গরম বাড়ছে বারবার এপ্রিল মাসেই 40 ছুঁই পারদ, সেক্ষেত্রে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে গরমের ছুটি কি এগোনো উচিত? তাতে আমাদের যে পোল সোশ্যাল মিডিয়ায় বারবার সবাই জানিয়েছিলেন তাদের মত। তারা বলেছিলেন গরমের ছুটি বোধহয় এগোনো উচিত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্যে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে এবং তা হবে 2রা মে থেকে। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, ঠিক কোন পরিস্থিতি, কি তথ্য তার কাছে এসেছে যার জন্য এইরকম একটি সিদ্ধান্ত ঘোষণা করলেন যে গরমের ছুটি এগিয়ে আনতে হবে? দেখো, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে যেভাবে তাপপ্রবাহ চলছে এবং বিশেষত প্রাথমিকের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের এই তাপপ্রবাহের মধ্যেই স্কুলে যেতে হচ্ছিল। বারবার বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানরা স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, কারণ বাচ্চাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা স্কুলে থাকতে হচ্ছিল এবং তাপপ্রবাহ যেভাবে চলছে বাচ্চাদের ছুটি হচ্ছে সকাল 10:30টার পরে। সেক্ষেত্রে বাচ্চাদের বাড়ি গিয়ে অর্থাৎ একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বিশেষত শিশুদের ক্ষেত্রে। এবং তার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত নিলে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, 2রা মে থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই সভাপতি প্রশ্ন আসে, এই গরমের ছুটির শিডিউল বা যে শিক্ষাবর্ষের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী কবে থেকে ছিল? তা ছিল 24শে মে থেকে 4ঠা জুন, যে সূচি মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে 22 দিন এগিয়ে আনা হলো গরমের ছুটি। আমরা অন্যান্য বছরগুলিতেও যেই বিষয়টা দেখে এসেছি যে গরমের ছুটি সাধারণত এগিয়ে আনা হয় রাজ্য সরকারের তরফে, কিন্তু এবার সর্বাধিক সময়সীমা এগিয়ে আনা হলো, অর্থাৎ 22 দিন এগিয়ে আনা হলো গরমের ছুটি। 2রা মে থেকে ছুটি ঘোষণা করে দেওয়া হলো। গতকালই শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো, যদি তোমাদের অসুবিধে না থাকে, 2রা মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও। 2রা মে থেকে ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে কবে খুলবে, কিন্তু 2রা মে থেকে ছুটিটা ফেলে দাও। এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো, বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। দুটো কাজ হবে, কোভিড তো এই সময়টা আসবে, সুতরাং উই ক্যান চেক অলসো দ্যাট। এবং সেখানে আমাদের যা ভ্যাকসিনেশন চলবে, বাড়িতে গিয়ে চলবে, ডোর টু ডোর, নো প্রবলেম। কিন্তু হাওয়া অফিস কি বলছে? এই তাপপ্রবাহের মতো পরিস্থিতি আর কতদিন চলবে? বৃষ্টি বা কবে আসবে? আগামী 2-3 দিন এরকমই পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলির কি পরিস্থিতি, কি পূর্বাভাস রয়েছে? প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুশোভন, তার সঙ্গে কথা বলবো। সুশোভন, হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, শনিবার পর্যন্ত এই আবহাওয়ার বা তাপপ্রবাহের কোনো পরিবর্তন হবে না। রবিবার অর্থাৎ মে মাসের 1 তারিখ সেখান থেকে কিন্তু পরিবর্তন হবে। সোম এবং মঙ্গলবার যেটা আমরা খুব বেশি করে দেখতে পাবো। রবিবার কিন্তু কয়েকটি জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পারি বিক্ষিপ্তভাবে। সোম এবং মঙ্গলবার যেটার জন্য আমরা অপেক্ষা করছি কালবৈশাখী, সেই কালবৈশাখী আমরা যেমন দেখতে পেতে পারি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বইছে, এই আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন দেখতে পারি। সুতরাং শনিবার পর্যন্ত কোনো যে তাপপ্রবাহ যেমন চলছে তেমন তাপপ্রবাহ চলবে, কোনো আবহাওয়া সেরকম পরিবর্তন নেই। এবং আলিপুরদুয়ার যেটা মনে করছে যে এই যে আমরা দেখছি এতটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তা কিন্তু আলিপুরদুয়ার রেকর্ডে কিন্তু নতুন নয়। যেটা এবারে নতুন তাদের কাছে বা লক্ষণীয় হয়ে উঠেছে, 12 থেকে 13টা জেলায় যে হিট ওয়েভ, তা কিন্তু এর আগে কোনো বছর দেখা যায়নি।
যেটা আলিপুর আবহাওয়া দপ্তর এবারে বিশেষভাবে লক্ষ্য করছে। এবং বলা ভালো, শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ এবং অস্বস্তিকর পরিবেশ তা কিন্তু থাকবে, কিন্তু রবিবারের পর থেকে কিছুটা হলে আবহাওয়ার উন্নতি হবে। অর্থাৎ যে স্বস্তিকর যে বৃষ্টির জন্য অপেক্ষা করছি তা কিন্তু সোম এবং মঙ্গলবার আমরা দেখতে পেতেও পারি। অতনু, ধন্যবাদ। এখন যে পরিস্থিতিটা চলছে, অর্থাৎ কোনো জেলাতেই বৃষ্টি নেই, সেটা আশা করা যাচ্ছে যে 1 তারিখের পরে অর্থাৎ 2 তারিখ থেকে মোটামুটি কিছু জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। যদিও অ্যামাউন্ট অফ রেইন যে খুব সিগনিফিকেন্ট হবে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে একদম যে কমপ্লিট ড্রাই যেটা আছে সেটা হয়তো কাটতে চলেছে আমাদের মাসের প্রথম দিন থেকে। এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। যাদবপুর বিদ্যাপীঠের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাজার করতে বেরিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে গরমে ডিহাইড্রেশনের ফলে মৃত্যু হয়েছে তার। বৃষ্টির দেখা নেই, চাঁদি ফাটা গরম, দক্ষিণবঙ্গ জুড়ে দহন, রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এবার মৃত্যু দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, খাস কলকাতায়। যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী আনিসা আফরিন মণ্ডল এখন রোজা চলছে। গত রবিবার পরিবারের সঙ্গে নিউ মার্কেটে বাজার করতে যায়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বমি, মাথা যন্ত্রণা, পরে শ্বাসকষ্ট। পারিবারিক চিকিৎসককে ডেকে পাঠানো হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন। ডেথ সার্টিফিকেটে ডিহাইড্রেশন, হৃদরোগের উল্লেখ রয়েছে। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, ডাক্তার এসে চেক টেক করে বলছে আর পালস নেই, কোনো সুযোগ নেই, আপনার দেরি করে ফেলেছেন। ছাত্রী বিষয় লেটার মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করেছিল আনিসা। ভবিষ্যতে মনোবিদ হওয়ার ইচ্ছে ছিল মেধাবী আনিসার, কিন্তু তা আর হলো না। অকালেই ঝরে গেল প্রাণ। ঈদের আগেই শোকের ছায়া তপসিয়ায় আনিসার পরিবারে। এই গরম, তীব্র দাবদাহ শেষ করে দিল একটি পরিবারকে। ঈদের আনন্দ হয়তো এই পরিবারে আর আসবে না। তবে প্রত্যেকেই ভাবতে পারছেন না যে কি করে এই ছাত্রীর এরকম মৃত্যু ঘটল। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনা পরিস্থিতি কি দেশের তা নিয়ে বৈঠক ছিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গ টেনে আনলেন এবং তিনি এটা বোঝালেন যে জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে যেখানে যেখানে যা ডিউটি বা যে পরিমাণ কর কমানোর কথা কেন্দ্র চেষ্টা করেছে, কমিয়েছে, কিন্তু কিছু কিছু রাজ্য তাদের কর কমায়নি। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। पिछले नवंबर महीने में कम की थी। केंद्र सरकार ने राज्यों से भी आग्रह किया था कि वो अपने यहां टैक्स कम करे और ये बेनिफिट नागरिकों को ट्रांसफर करे। इसके बाद कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। इस वजह से पेट्रोल डीजल की कीमतें इन राज्यों में अब भी दूसरों के मुकाबले कहीं ज्यादा है। ये एक तरह से इन राज्यों के लोगों के साथ अन्याय तो है ही, साथ ही पड़ोसी राज्यों को भी नुकसान पहुंचाता है। শুধুমাত্র যে রাজ্যের কথা বলা হচ্ছে তা নয়, তার পাশাপাশি প্রশ্ন উঠছে যে কেন নাম বলা হচ্ছে কোন কোন রাজ্যের, এবং পশ্চিমবঙ্গ, কেরালা, অন্ধ্রপ্রদেশ, যে রাজ্যগুলো 7টি রাজ্যের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করলেন সেগুলো সবকটি অবিজেপি শাসিত রাজ্য। अब जैसे उस समय 6 महीने पहले कुछ राज्यों ने बात को माना, कुछ राज्यों ने नहीं माना। अब कई राज्य जैसे महाराष्ट्र,
पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना और उनके राज्य को, नागरिकों को बोझ कंटिन्यू रहा। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका বেনিফিট পৌঁছাইয়ে। শুধু তাই নয়, পাশাপাশি পরিসংখ্যান দিয়ে বোঝালেন যে কিভাবে দাম কমানো যেতে পারে, কোন কোন রাজ্য কমিয়েছে আর কোন কোন রাজ্য কমায়নি। आज चेन्नई में, तमिलनाडु में पेट्रोल करीब 111 रुपया के पास है। जयपुर में 118 से भी ज्यादा है। हैदराबाद में 119 से ज्यादा है। कोलकाता में 115 से ज्यादा है। मुंबई में 120 से ज्यादा है। और जिन्होंने कटौती की, मुंबई के ही बगल में दीव दमन में 102 रुपया है। मुंबई में 120, बगल में दीव दमन में 102 रुपया। अब कोलकाता में 115, लखनऊ में 105, हैदराबाद में 120 करीब करीब, जम्मू में 106, जयपुर में 118, गुवाहाटी में 105, गुड़गांव में 105 है। देहरादून, छोटा राज्य हमारा उत्तराखंड, 103 रुपया। যখন বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যগুলোর ঘাড়েই দোষ চাপিয়ে দিচ্ছে পেট্রোলের পণ্যের দাম বৃদ্ধির জন্য, তখন রাজ্যগুলো কি বলছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন, কি বলছে রাজ্য সরকার? আবির প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, কিভাবে দেখছে রাজ্য সরকার যখন প্রধানমন্ত্রী পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির দায় রাজ্যের ঘাড়ে চাপাচ্ছে? দেখো, প্রথমত হচ্ছে রাজ্যের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে পেট্রোল যদি আজকের নিরিখে দাম 115 টাকা 12 পয়সা হয়, তাহলে কেন্দ্র সেখানে নিচ্ছে হচ্ছে 27 টাকা 90 পয়সা এবং রাজ্য নিচ্ছে 22 টাকা 30 পয়সা। ডিজেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রের অঙ্ক হচ্ছে 21 টাকা 80 পয়সা এবং রাজ্যের তরফ থেকে হচ্ছে 14 টাকা 18 পয়সা। ফলে রাজ্যের তরফ থেকে যে হিসেব যেটা তৈরি করা হচ্ছে সেখানে তারা বলছেন যে পেট্রোলে 25% এবং ডিজেলে 54% ট্যাক্স বেশি নিচ্ছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং রাজ্যের পরিষ্কার বক্তব্যের যে জায়গা, বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্পগুলোতে রাজ্য সরকার কেন্দ্রের থেকে টাকা পাবে এবং সেই টাকার পরিমাণ হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা পর্যন্ত হয়ে গেছে। এবং আজকে যখন বৈঠকের মূল বিষয় যেখানে ছিল কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করা, সেখানে হঠাৎ করে পেট্রোল, ডিজেল বা জ্বালানির মতো ইস্যুকে কেন সেখানে নিয়ে আসা হলো এবং বিজেপি শাসিত রাজ্যগুলি নয় সেই রাজ্যগুলোর ওপর বিশেষ করে কেন পশ্চিমবাংলাকেও টার্গেট করে দায় চাপিয়ে দেওয়া হলো, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে তাদের দাবি যে বকেয়া যে অর্থ অর্থাৎ 98,000 কোটি টাকা যদি কেন্দ্রীয় সরকার ফেরত দেয় তাহলে আগামী 5 বছর রাজ্য পেট্রোল ডিজেলের উপর কোনো কর নেবে না। ফলে পাল্টা চ্যালেঞ্জ তুলে দেওয়ার রাস্তা দলের তরফ থেকেও নেওয়া হচ্ছে এবং যে বক্তব্য যে রাখা হয়েছে তাই সেই বক্তব্যের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামছে, পথে নামছে হচ্ছে আগামী 30 তারিখ। ধন্যবাদ আবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। आपने पूरा बढ़ा दिया, आपने कितना इनकम किया वो कभी देखा? आपने एक तरफा वन साइडेड जो बात कहा है देश का जनता को, वो टोटल मिसलीडिंग है, ठीक नहीं है, वो गलत है। आप बीजेपी का 5 स्टेट का बारे में अप्रिशिएट किया और जिसको बारे में अप्रिशिएट किया उसको आप बहुत सारे रुपया देते हैं। बहुत स्कीम में हम लोग को जो रुपया मिलते हैं उससे ज्यादा 50% मोर रुपया आप उसको उनको देते हैं। तो उनको तरफ से 4,000-5,000 करोड़ रुपया देना है कोई बात नहीं है, वो 4,000 देते हैं तो आप उसको 40,000 देते हैं। রাজ্যের বিরোধী দলগুলো বারবার আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ করেছেন, আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে কথা বললেন এবং পুলিশ ও প্রশাসনকে আরো কড়া হতে বললেন। মানে কমিশনাররা, এসপিস and other senior officer of the district and subdivision will conduct frequent visit
to ensure smooth law and order and crime situation. ডিজি এডিজি আইজিরা যেমন করবে, তেমনি এসপি, অ্যাডিশনাল এসপি, সিনিয়র অফিসার ডিস্ট্রিক্টে যারা আছেন, সাব ডিভিশনের যারা আছেন, তারাও থানায় ফ্রিকোয়েন্ট ভিজিট করবেন। আর আপনাদের আইবি রিপোর্টটা এখন নিজেরাই আপনারা দেখেন, ফলে ঠিক মতো দেখতে পারেন না। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, রং না দেখে পদক্ষেপ করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যেন কোনো রকম রং না দেখে পদক্ষেপ করে, কেন এ কথা তাকে বলতে হচ্ছে? দেখো, প্রথমত রাজ্য সরকারের তরফে অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ভূমিকা নিয়েছেন বিশেষত পুলিশের ক্ষেত্রে, তার কারণ পুলিশের বেশ কিছু পদক্ষেপ তার জেরে রাজ্য সরকারের মুখ পুড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু তা স্পষ্ট করে দিলেন রাজ্য পুলিশের ডিজিকে তথা রাজ্য পুলিশের আধিকারিকদের। তার কারণ আজকের বৈঠকে কিন্তু রাজ্য পুলিশের সব আধিকারিকরাই ছিলেন। তাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে দিলেন, কোনো রকম রং দেখা যাবে না। রামপুরহাটের বকটুই এবং নদিয়ার হাঁসখালি, এই দুই ঘটনা কিন্তু রাজ্য সরকারের মুখ পুড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলছেন। ফলত সেদিক থেকে এটাই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকাতে কতটা ক্ষুব্ধ। যদিও পুলিশের বেশ কিছু ভূমিকা তিনি প্রশংসাও করেছেন, কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটাও তুলেছেন যে কেন গোয়েন্দা রিপোর্টের ব্যর্থতা আসছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, তখনও কিন্তু গোয়েন্দা রিপোর্টের ব্যর্থতা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। আজকেও কিন্তু রামপুরহাটের বকটুই এবং নদিয়ার হাঁসখালি, এই দুই ঘটনাকে উল্লেখ করে গোয়েন্দা রিপোর্টের ব্যর্থতাকেও প্রশ্ন তুলছেন। পাশাপাশি পুলিশকে আরো অ্যাক্টিভ হতে বলছেন। বিশেষত রামপুরহাটের বকটুইতে পুলিশ যদি সঙ্গে সঙ্গে পৌঁছে যেত, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আজ মুখ্যমন্ত্রী সেটাই বলছেন। এবং শুধু তাই নয়, নদিয়ার হাঁসখালি ঘটনার ক্ষেত্রে পুলিশ যে রিপোর্ট দিচ্ছে এবং সিবিআই যে প্রসঙ্গ তুলে এনে বারবার এই একই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবে রং যেন না দেখা হয়। আমি পরিষ্কার বলছি, রং দেখার দরকার নেই। ইউ টেক, যদি ইনফরমেশন কারেক্ট হয়, ইউ টেক স্ট্রং অ্যাকশন। আমাদের পক্ষ থেকে কেউ আপনাকে বাধা দেবে না, কারণ কথাটা আমি বলছি, অন্য কেউ নয়। কেউ যদি কোনো বড় নেতাও যদি করাপশন করে, আই হ্যাভ টু টেক অ্যাকশন এগেইনস্ট অফ দেম। পার্টি কাউকে চুরি করতে বলেনি। এই পার্টিটা মানুষের পার্টি, মানুষকে সাহায্য করতে বলেছে। প্রতিনিধি সোমরাজ কিছুক্ষণ আগেই আমাদের জানাচ্ছিল হাঁসখালি প্রসঙ্গ উঠে এসেছিল আজ। সেই হাঁসখালি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আজ স্পষ্ট জানালেন যে কেন পুলিশের কাছে খবর ছিল না, খোঁজ নিতে হবে। হাঁসখালিতে ঘটনাটা ঘটলো কি করে? তোমরা খবর নাওনি কেন আগে? তোমাদের কোনো সোর্স নেই? তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? গভর্নমেন্ট তো কোনো জিনিস লুকোতে চায় না, ছুপোতে চায় না। গভর্নমেন্ট তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে যেই হোক। তো তোমাদের 3-4 দিন লেগে গেল কি করে? আর ফ্যামিলি বা কোনো ইনফরমেশন কেন দিল না? করোনা নিয়ে বৈঠক, কিন্তু সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের বললেন পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা, এবং এরই প্রতিবাদে যেভাবে রাজ্যকে দুষেছেন প্রধানমন্ত্রী, তারই প্রতিবাদে পথে নামছে তৃণমূল। প্রতিনিধি আবির আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ফোনে। আবির, কি খবর রয়েছে? ডিজেলের যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি বিষয়টা হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই হচ্ছে আগামী 30 তারিখ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুবরা তাদের উদ্যোগে মূলত এই মিছিল হবে হচ্ছে রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত, এবং কলকাতার যে বিভিন্ন যারা বিধায়করা যারা রয়েছেন তারাও 30 তারিখের এই মিছিলে থাকবেন। মূল বক্তব্য সেটা হচ্ছে যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, একই সঙ্গে হচ্ছে ওষুধ, তার যে লাগাতার মূল্যবৃদ্ধি, এবং তা নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না, বরঞ্চ কোভিডের যে বৈঠক, সেই বৈঠকে আয়োজন করে তারা রাজ্যের উপর যেটা তারা যে দোষ চাপানোর চেষ্টা করছে, মূলত এই বিষয়গুলোকে নিয়ে প্রতিবাদ করে এই মিছিল করা হবে। ধন্যবাদ।